হ্যালো ডিয়ার মাধ্যমিক স্টুডেন্ট, আমি অনুর ব্যানার্জি। আমি তোমাদের জন্য একটা নতুন সেশন নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বিষয়ের উপর। মাধ্যমিক তোমরা জানো, মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার হলো আমাদের পরিবেশের জন্য ভাবনা বা এনভায়রনমেন্টাল কনসেপ্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা আজকে বুঝবো বা পড়বো। ঠিক আছে, প্রথমে আমরা জানবো যে বায়ুমণ্ডলের উপাদান কি কি, মানে বায়ুমণ্ডলে কি কি থাকে। ঠিক আছে, প্রথমে সব থেকে বেশি পরিমাণে থাকে যে গ্যাসটা, সেটা হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাস। 78.05% নাইট্রোজেন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে থাকে। তারপরে থাকে আমাদের অক্সিজেন গ্যাস 20.95%। ঠিক আছে, এরপর থাকে আমাদের আর্গন গ্যাস 0.93%। এরপর থাকে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস 0.03%। এছাড়া অন্যান্য আরো গ্যাসগুলো থাকে, এগুলো খুবই অল্প পরিমাণে থাকে, যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, জেনন, ঠিক আছে, মিথেন, তারপর হচ্ছে ওজোন গ্যাস, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ইত্যাদি গ্যাসগুলো অল্প পরিমাণে, খুব নগণ্য পরিমাণে থাকে আমাদের। ঠিক আছে, এরপর আমরা জানবো যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও প্রত্যেকটা স্তরের সংক্ষিপ্ত ধারণা বা পরিচয়। ঠিক আছে, যে আমাদের বায়ুমণ্ডলটাকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায়। ভাগগুলো কি কি? ট্রোপোস্ফিয়ার, প্রথমটা হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। তারপর হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের ওজোন স্তর দেখা যায়, যেটা আমাদের ইউভি রশ্মি থেকে বাঁচায়। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। তারপর হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার, এটাকে আমরা আয়নোস্ফিয়ারও বলি, এখানে আমাদের আয়ন স্তর দেখা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এরপর আমরা ট্রোপোস্ফিয়ার সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত ধারণা নেব। এই ট্রোপোস্ফিয়ার কথাটা, ট্রোপোস কথাটার অর্থ হচ্ছে অশান্ত, আর স্ফিয়ার কথাটার অর্থ হলো অঞ্চল। এটাকে অশান্ত অঞ্চল বলে। আচ্ছা, আমরা ট্রোপোস্ফিয়ারকে অশান্ত অঞ্চল কেন বলি? কারণ এই ট্রোপোস্ফিয়ারে ঝড়, বৃষ্টি, মেঘ, বজ্রবিদ্যুৎ, বিভিন্ন বায়বীয় গোলযোগ দেখা যায়। এই বায়বীয় গোলযোগের কারণে এটা খুবই অশান্ত অঞ্চল, এর জন্য ট্রোপোস্ফিয়ারকে আমাদের অশান্ত অঞ্চল বলে। ঠিক আছে, আর এটাই একমাত্র স্তর যেখানে জীবের বেঁচে থাকা সম্ভব। ঠিক আছে, এই ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতি বা বিস্তার, আমরা ট্রোপোস্ফিয়ারের বিস্তার দেখব যদি আমরা নিরক্ষীয় অঞ্চল দিয়ে যাই, তাহলে এর বিস্তারটা এখানে বেশি, প্রায় 18 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার দেখা যায় ভূপৃষ্ঠ থেকে। আর যদি আমরা যাই যে মেরু অঞ্চলের দিকে, তাহলে এর বিস্তার ভূপৃষ্ঠ থেকে দেখা যায় মোটামুটি 7-8 কিলোমিটার পর্যন্ত এদের বিস্তার দেখা যায় ভূপৃষ্ঠ থেকে। ঠিক আছে, এই ট্রোপোস্ফিয়ারে আমাদের কি কি উপাদানগুলো দেখা যায়, এই সমস্ত উপাদানগুলি মোটামুটি এখানে দেখা যায়। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা এখানে প্রচুর পরিমাণে থাকে। ঠিক আছে, এই স্তরটা উষ্ণতার তারতম্য আমরা এবার দেখব। উষ্ণতার তারতম্য বলতে যে এখানে সর্বাধিক উষ্ণতা থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সর্বনিম্ন উষ্ণতা হলো -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এই উষ্ণতার সাথে সাথে আর একটা কথা বলে রাখি, যে এই অঞ্চলটাতে যত পরিমাণে উচ্চতা বাড়বে, সেই পরিমাণে উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে। যেমন ধরো, যদি প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়ে এই অঞ্চলে, তাহলে উষ্ণতা 6.5 সেন্টিগ্রেড কমে যাবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমরা এখান থেকে জানবো, যেটা হলো ট্রোপোপজ। ট্রোপোপজটা কি জিনিস? ট্রোপোপজটা হচ্ছে এটা একটা অঞ্চল, যে অঞ্চলে টেম্পারেচারের কোনো পরিবর্তন হয় না, উচ্চতা বাড়লেও টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের সন্ধিক্ষণ বা মিশ্রিত এলাকা, যেটা সেটা হলো আমাদের ট্রোপোপজ। তারপর দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এবার স্ট্র্যাটোস্ফিয়ার সম্বন্ধে আমরা জানবো। স্ট্র্যাটোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের স্ট্র্যাটোস কথাটার অর্থ হলো শান্ত, আর স্ফিয়ার হলো অঞ্চল, আমরা আগে জেনেছি। তাহলে এটাকে আমরা বলবো শান্ত অঞ্চল। কেন এটাকে আমরা শান্ত অঞ্চল বলবো? কারণ এখানে কোনো বায়বীয় গোলযোগ দেখা যায় না, ঝড়, বৃষ্টি, মেঘ, বজ্রবিদ্যুৎ কিছু দেখা যায় না, তার জন্য আমরা এটাকে শান্ত মণ্ডল বলবো। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি, স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে ট্রোপোজ এর ঊর্ধ্বে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত এদের বিস্তৃতি দেখা যায়। ঠিক আছে, আর কি কি উপাদান স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখতে পাই? নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস আর ওজোন গ্যাস। ঠিক আছে, এবার আমরা জানবো উষ্ণতার পরিসর জানবো। উষ্ণতার পরিসর
-60°C থেকে 0°C। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বাড়ে। ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা ওজোন স্তর দেখতে পাই, আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে অক্সিজেনের পরিমাণ খুব কম, তার জন্য এখানে শ্বাসকার্য চালানো খুব কষ্টকর। ঠিক আছে, তারপর হচ্ছে এই অঞ্চলে বায়ুর চাপ কম। ঠিক আছে, আর এটা যেহেতু শান্ত মণ্ডল বা শান্ত অঞ্চল, তার জন্য এখানে জেট প্লেন চলাচল করে, মানে এখানে কোনো ঝড় বৃষ্টি বায়ু গোলযোগ হয় না বলে এখানে কিন্তু জেট প্লেন চলাচল করে এই অঞ্চলটার উপর দিয়ে। আর আরেকটা যে স্ট্র্যাটোপজ, এটাও একই সেম জিনিস। এখানে এই যে এলাকা যেখানে উষ্ণতা স্থির থাকে, সেম জিনিসই, একই। মেসোস্ফিয়ার, এবার নেক্সট পড়বো আমরা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের মেসো কথার অর্থ হলো মধ্যভাগ, আর স্ফিয়ার হলো অঞ্চল। এটাকে মধ্য অঞ্চল বা মধ্যভাগ বলা হয়। ঠিক আছে, এটার বিস্তৃতি হচ্ছে 50 থেকে 80 কিলোমিটার এর বিস্তৃতি। আর এর উষ্ণতার পরিবেশ হলো 0°C থেকে -100°C। এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে। ঠিক আছে, আর কি কি উপাদান কি কি দেখা যায়? এখানে দেখা যায় নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস অল্প পরিমাণে দেখায় খুব, আর তড়িতাহিত অণু দেখা যায়, সেগুলো হলো O2+, NO+, etc এক্সেট্রা। ঠিক আছে, আর কি এই মেসোস্ফিয়ারটাকে বলছে আমাদের শীতলতম অঞ্চল। ঠিক আছে, আর এই অঞ্চলটাতে যে উল্কাপিণ্ডগুলো যেগুলো আমাদের মহাজগৎ থেকে থেকে আসে, সেগুলো এই অঞ্চলটাতে এসে ঢুকলেই, প্রবেশ করলেই পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে, আর এখানেও সেম মেসোপজ, যেখানে টেম্পারেচার সেম থাকে। এখানে প্রায় -90°C টেম্পারেচার থাকে। এরপর হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার সম্বন্ধে আমরা জানবো। থার্মোস্ফিয়ারের থার্মোস কথার অর্থ হলো তাপ, আর স্ফিয়ার হলো অঞ্চল, মানে এটা তাপীয় অঞ্চল বলে বা তাপমণ্ডল বলে। ঠিক আছে, এটার বিস্তৃতি হচ্ছে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার প্রায়। ঠিক আছে, আর উষ্ণতার পরিসর হচ্ছে -100°C থেকে +1200°C। উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে এখানে। ঠিক আছে, আর উপাদান কি কি উপাদান পাওয়া যায় এখানে? এখানে দেখতে পাওয়া যায় O2+, NO+, O+, মানে এখানে সমস্ত কিছু আয়নিত অবস্থায় থাকে, মানে বায়ুতে যে উপাদানগুলো থাকে সেগুলো সব আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে, এখানে ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি আর বিভিন্ন মহাজাগতিক রশ্মিগুলোকে এই স্তর শোষণ করে নেয়। ঠিক আছে, আর এখানে মেরু জ্যোতি সৃষ্টি হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এখানে এই এই অঞ্চলটাকে বলছে আমাদের আয়নোস্ফিয়ার বলছে, কারণ এখানে বায়ুর উপাদানগুলো সব আয়নিত অবস্থায় থাকে, তার জন্য এই অঞ্চলটাকে আমাদের আয়নোস্ফিয়ার বলে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারে এক্সো কথার অর্থ হলো বহি বা বাইরের। ঠিক আছে, স্ফিয়ার হলো অঞ্চল, বা এটাকে টোটাল কি বলছে আমাদের বহি অঞ্চল। এক্সোস্ফিয়ারকে আমাদের বলছে বহি অঞ্চল। ঠিক আছে, এর বিস্তৃতি হলো 500 থেকে 1500 কিলোমিটার প্রায়। ঠিক আছে, উষ্ণতার পরিসর হলো 1200 ডিগ্রির থেকেও বেশি উষ্ণতা। ঠিক আছে, আর উপাদান এখানে কি কি উপাদান দেখতে পাওয়া যায়? হাইড্রোজেন দেখা যায়, হিলিয়াম দেখা যায়। ঠিক আছে, আর এটা হলো আমাদের কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন এখানে অবস্থান করে। এখানে আমাদের কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন অবস্থান করে, এটা সব থেকে আমাদের শেষ এবং বাইরের লেয়ার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করছি। আর পরবর্তী অংশটুকু আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কমপ্লিট করব। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর যদি কোনো কিছু ইনফরমেশন জানতে চাওয়া থাকে তাহলে কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।